বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা। সার্জিস আলমের বছরে আয় ৯ লাখ টাকা পেশা ব্যবসা। মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই, পররাষ্ট্র উপদেষ্টা। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০:২০ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, যাচাই বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর থাকলেও প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে যাচাই করা ১০ জনের মধ্যে ২ জন ঢাকা -৯ আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাসনিম জারার আপিলের সুযোগ রয়েছে। এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, তারা আপিলের প্রক্রিয়া শুরু করেছেন। তার দাবি, সংশ্লিষ্ট ২ ভোটার নিজেদের ঢাকা -৯ আসনের ভোটার বলে জানতেন এবং বিভ্রান্তির সুযোগ নির্বাচন কমিশনের ডাটাবেজ থেকেই তৈরি হয়েছে। উল্লেখ্য, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের পর তাসনিম জারা ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পঞ্চগড় ১ সদর তেঁতুলিয়া আটোয়ারী আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মো. সার্জিস আলমের বার্ষিক আয় ৯ লাখ টাকা। অন্যদিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের বার্ষিক আয় প্রায় ৪৫ লাখ টাকা। সম্পদের দিক থেকে নওশাদের চেয়ে তার স্ত্রীর স্থাবর সম্পদ বেশি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ব্যবসায়ী সার্জিস আলমের কোনো বাড়ি বা গাড়ি নেই। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে তার নামে একটি মানহানির মামলা তদন্তাধীন রয়েছে। অন্যদিকে আইনজীবী নওশাদ জমিরের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৩ লাখ টাকা। পাশাপাশি তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট ও উত্তরায় বাড়িসহ উল্লেখযোগ্য স্থাবর সম্পদ রয়েছে। এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতার ফলে পঞ্চগড় -১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সার্জিস আলমকে সমর্থন দিয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সাইমুজ্জামান জানান, মনোনয়ন যাচাই বাছাইয়ে পঞ্চগড় ১ আসনে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ে। শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ ঘোষণা দেন। একই সঙ্গে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে এই আসনে ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে নির্বাচনী প্রচারণার মূল পর্ব। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে এবং জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ নেই। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব এবং নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে।
শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তরা ভারতে অবস্থান করছে এমন তথ্য মিললেও তাদের নির্দিষ্ট অবস্থান জানা যায়নি। অবস্থান নিশ্চিত হলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিচার কোনো নির্দিষ্ট সময় বেঁধে করা যায় না, তবে আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।